খেয়েছো? সিরাতের নড়চড় নেই। তার চুপ করে বসে থাকতেই আজকাল ভালো লাগে। প্রমুখ মাথার চুল হাত দ্বারা ঝেড়ে আবারও বলল, এই মেয়ে, কথার জবাব দিতে পারো না? সিরাত দাঁতে দাঁত চেপে কটমট করে তাকায়, শক্ত গলায় বলল, না। সারাদিন বাসায় শুয়ে বসে থাকলে হবে? ভার্সিটি যাও, পড়াশোনা করো। আগে যেভাবে থাকতে এখনো সেই একই রকম থাকবে। সিরাত কপাল কুঁচকে তাকায়। প্রমুখ এবার এগিয়ে গেল বিছানায়। তখনই সিরাত গুটিয়ে যায় একদম বিছানার কর্নারে, বলল, একদম বিছানায় আসবেন না। সিরাতের কথা শুনেও না শোনার ভান করলো। তার রুম, তার বিছানা, সে যা খুশি তাই করবে, যেখানে খুশি সেখানে শুবে। প্রমুখ চোখ বন্ধ করে একপাশে শুয়ে পড়ল, বলল, কিছু করবো না, ঘুমো। ঘুমাবো না। সিরাতের জবাবে প্রমুখ চট করে চোখ খুলল, বলল, তাহলে কি করবে? আদর খাবে? সিরাত কেঁপে উঠে ধারালো গলায় বলল। মেরে ফেলবো। প্রমুখ এবার উচ্চস্বরে হেসে উঠে। চুনোপুটির মতো মেয়ে তাকে মারার ভয় দেখায়? যে রক্ত নিয়ে খেলতে ভালোবাসে তাকেই রক্তের ভয় দেখায়। ইন্টারেস্টিং। সে রুম কাঁপিয়ে অবিরত হাসছে। সিরাত ভড়কে যায়, আমতা আমতা করে আবারও বলল, চলে যান এই রুম থেকে, কাছে আসবেন না। প্রমুখ অধর বাঁকিয়ে হাসলো, মাথায় চাপলো দুষ্টু বুদ্ধি। সিরাত দেয়াল ঘেঁষে বসেছিল। এই সুযোগে সে হামাগুড়ি দিয়ে উঠে 1 সেকেন্ডের মাঝে সিরাতের দিকে ঝুঁকে বসলো। 2 হাত 2 পাশে দিয়ে আটকে দিল সিরাতকে। একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে রাখায় আর পালানোর পথ পেল না সে। হঠাৎ আক্রমণে ভড়কে যায় সিরাত। ভয়ে সিটিয়ে থতমত খেয়ে পড়ল। এখানে এসেছেন কেন? প্রমুখ এতটাই নিকটে এসেছে মনে হচ্ছে এই বুঝি দুজনের নাক সংঘর্ষ হলো। ঠোঁটে ঠোঁট মিলিত হলো। এবার প্রমুখ তাই করলো। চট করে সিরাতের নাকে নাক ঘষে ক্ষীণকণ্ঠে বলল, ঘুমো মেয়ে, নয়তো সারা রাত জাগিয়ে থাকার দায়িত্বটা আমি নেব। সিরাতের চোখ বন্ধ করে বারবার শ্বাস ফেলছে। এতক্ষণে তেজ মিইয়ে গেল দূরে। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রভাবে বাড়ছে। ভয়ে মুখ দিয়ে অস্পষ্ট বাক্য প্রলেপ করলো। প্রমুখ আবারও বলল, তবে কি বুঝে নেব? আদর খাওয়ার বাহানায় বসে আছো? সিরাত এবার চোখ খুলে চোয়াল শক্ত করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে বুকের পাটা বরাবর ধাক্কা দিল। এই মৃদু ধাক্কায় প্রমুখের মতো শক্তপোক্ত ছেলের কিছুই হলো না। এক বিন্দুও নড়চড় নেই। প্রমুখ হঠাৎ উচ্চস্বরে হেসে নিজেই উঠে সরে আসলো তার স্থানে। চোখের উপর হাত রেখে বলল, নিশ্চিন্তে ঘুমো, নয়তো সত্যি সত্যি সারা রাত জাগিয়ে রাখবো। এসব কথায় ভেতরে ভেতরে জ্বলে উঠল সিরাত। বিছানার একদম কোনায় ঘেঁষে শুয়ে পড়ল। সাফওয়ান রোজকারের মতো সায়রার জন্য ভার্সিটির বাইরে অপেক্ষা করছে। সায়রা এসে মলিন মুখে দীর্ঘশ্বাস ফেলল। সাফওয়ান জিজ্ঞাসা করে কয়েকবার সিরাতের কথা। কিয়ত পরিমাণ চুপ থেকে সায়রা ওর চোখে চোখ রেখে ফট করে বলল, প্রমুখ চৌধুরীর সাথে সিরাতের বিয়ে হয়ে গেছে ভাইয়া। তাও আবার কবে জানেন? গত সপ্তাহে। কথাটা সাফওয়ানের কানে যেতেই হতবিহ্বল হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। এতক্ষণ এসে সায়রার মুখ থেকে সিরাতের ব্যাপারে কিছু জানার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়েছিল, কিন্তু হঠাৎ এই কথাগুলো শুনে মুহূর্তে বিস্ফোরণ ঘটল তার ভেতর। কয়েক মিনিটের জন্য তার পৃথিবী যেন থমকে গেছে এমন লাগছে তার। চোখ দুটি আপনা আপনি বড় হয়ে গেল সাফওয়ানের। উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, কি আবল তাবল বকছো? মাথা খারাপ হয়ে গেছে? উচ্চস্বরে বলায় সায়রা কিছুটা কেঁপে ওঠে। হালকা ঢোক গিলে মাথা নিচু করে উত্তর দেয়, সব সত্যি বলছি ভাইয়া। হঠাৎ করেই সিরাতের বিয়ে হয়। কাল আমি গিয়েছিলাম ওদের বাসায়, সেখানে সিরাত ছিল না। এরপর সব ঘটনা আন্টি আমাকে বলেছে। একদম এই কথাগুলো বলেই বড়সড় শ্বাস নেয় সে। মেজাজ গরম করে সাফওয়ান হাতে সানগ্লাস মুহূর্তেই দূরে ছুঁড়ে মারল। রাগে তার সারা দেহ জ্বালা জ্বালা করছে। কোনো মতেই বোধগম্য হচ্ছে না তার সিরাতকে অন্য কেউ জোর করে ছিনিয়ে নিয়েছে। সারা জীবন যা চেয়েছে তাই পেয়েছে। তবে আজ কিভাবে প্রমুখ তার প্রিয় মানুষের দিকে হাত দিল? আজ এত বছর পর সে হেরে যাবে। মনে মনে ভীষণভাবে ক্ষুণ্ণ হলো প্রমুখের প্রতি। আগের যত রাগ ছিল তা এখন যেন তরতর করে বাড়ল। রাগে এখন তার মাথা একটুও কাজ করছে না। মাথায় চলছে একটা কথাই, সিরাত কেন প্রমুখকে বিয়ে করলো? সে বিশ্বাস করতেই পারছে না সায়রার কথাগুলি সত্য। দু হাতে মাথা চেপে ধরে দাঁড়িয়ে থেকে হঠাৎ বা হাতে বুকের বা পাশে চেপে ধরে চোখ বন্ধ করে অনুভব করলো সেখানে ভীষণভাবে জ্বলছে। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফওয়ানের সকল কাজকর্মই অবলোকন করছে সায়রা। কেমন পাগলাটে আচরণ করছে লোকটা। এই মুহূর্তে কোনো কথা বলারও সাহস পাচ্ছে না সায়রা। কিছুক্ষণ পর সাফওয়ান বড় বড় নিঃশ্বাস ফেলে রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে বলল, সিরাত নিজ ইচ্ছায় বিয়ে করেছে? সায়রা যেন এই কথার অপেক্ষাতেই ছিল। স্মিত হেসে বলল, না ভাইয়া, প্রমুখ ছেলেটা কেমন সেটা তো জানেনি। পুরো ঢাকা শহর জানে কেমন ধাঁচের লোক তিনি। সিরাতকে জোর করে বিয়ে করেছে। সব কথাই এবার সাফওয়ান মন দিয়ে শুনল। সায়রার মলিন মুখটা অসহায় করে আবারও বলল, না জানি একা বাসায় সিরাতের উপর দিয়ে কি যাচ্ছে। সাফওয়ান দাঁতে দাঁত চেপে সায়রাকে সব ঘটনা বলতে বললে হড়হড় করে সব বলে দেয় সায়রা। এক পর্যায়ে সব শুনে সাফওয়ান কটমট করে গম্ভীর কণ্ঠে বলল, বাসায় যাও সায়রা, অনেক সময় নিয়েছি, আর নয়।
এতদিন বাবার কথায় চুপ ছিলাম, আজ থেকে যা করার করব। আমার মানুষের দিকে হাত বাড়িয়েছে ওই প্রমুখ। ওর হাত দুটি যতক্ষণ টুকরো টুকরো করে না কাটছি ততক্ষণ আমার শান্তি নেই। প্রমুখ, তোর শেষ দেখে ছাড়বো। সাইরা চুপচাপ চলে গেলে সাফওয়ান গাড়িতে উঠে তেজি গলায় বলল, আর চিন্তা নেই সিরাত, তোমার ভালোবাসার মানুষ আসবে ওই অসুরকে দমন করে তোমায় রক্ষা করে নিয়ে যেতে। আমি আসছি সিরাত, আসছি। প্রমুখ সকালে ব্রেকফাস্ট করে রুমে আসলো রেডি হতে। আজ তার অনেক কাজ, ফুটপাতে জায়গা দখল করতে যাবে তার দল নিয়ে। হাতে সময়ও লাগবে, আজ রাতে বাসায় আসতে পারবে কিনা তাও জানা নেই। গায়ে কালো শার্ট পরে আয়নায় চুল ঠিকঠাক করার সময় সিরাত আসলো রুমে। চোখের সামনে প্রমুখকে দেখে কটমট করে তাকায়। রাতে বেশ দূরত্ব নিয়ে ঘুমিয়েছিল দুজন, এতটাই চাপাচাপি করে শুয়েছে দেখে মনে হবে মাঝখানে একজন মোটাসোটা মানুষ ঘুমিয়ে আছে। সিরাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রমুখের কাণ্ড কারখানা দেখতে লাগলো। এই লোকটা সাদা আর কালো শার্ট ছাড়া আর কিছু পরে না, নাকি লোকটা কিপটে, জামা কাপড় কিনে না। এ পর্যন্ত যতবারই সে দেখেছে প্রতিবারই কালো শার্টে দেখা গেছে প্রমুখকে। যদিও দেখতে মন্দ লাগে না, বরং গায়ের ফর্সা রং আরও ফুটে ওঠে। ছেলেরাও এত সুন্দর হয়? নিজের দিকে তাকে আপাদমস্তক দেখলো, দুই হাত সামনে নিয়ে উল্টে পাল্টে দেখে সামনে দাঁড়িয়ে থাকা প্রমুখের দিকে তাকায়। অতঃপর সে বুঝলো তার থেকে প্রমুখ ঢের বেশি সুন্দর। মুহূর্তেই মনটা তার কেঁদে ওঠে। আহারে, দিন দিন যে চেহারা হচ্ছে, এতে তার থেকে প্রমুখই বেশি স্মার্ট। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার মাঝেই তার কানে বেজে উঠে এক গম্ভীর কণ্ঠ। চোখ নিচে নামো। এভাবে বেহায়ার মতো তাকিয়ে কি বোঝাতে চাও? আমি আনসাম, আই নো আমি সুদর্শন এক যুবক। তোমার প্রাউড ফিল করা উচিত বেবি। না চেয়েও একজন সুদর্শন টকটকে জামাই পেয়েছো। সিরাত ভেবাচাকা খেয়ে চোখ বড় বড় করে তাকায়। চোর ধরা খেয়ে যেমন হতবাক হয়ে যায় তেমন সেও হতবাক। সে তো পেছনে ছিল, এই লোক বুঝলো কিভাবে তার দিকে তাকিয়ে আছে। আর সুদর্শন টাটকা এগুলোর মানে কি? তৎক্ষণাৎ ফুঁসে ওঠে, ডান হাতের তর্জনী উঁচু করে বলল, দেখুন, বাজে কথা বলবেন। কথা শেষ না হতে এক ঝড়ের বেগে প্রমুখ সিরাতের মুখের কাছে এসে নরম গলায় বলল, 100 বার বলবো, আর দরকার পড়লে প্র্যাকটিক্যালি করে দেখাবো। কারণ তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, খুব আদরের বউ। কথা শেষ করে প্রমুখ চোখ টিপ মারল। তার এসব বাক্যে সিরাত থরথর করে কেঁপে ওঠে। যতবারই বউ শব্দটা কানে যায় ততবারই ঝাঝা করে ওঠে সিরাতের কান। প্রমুখ এক নয়নে কালো দাগ পড়ে যাওয়া সিরাতের চোখে চোখ রেখে বলল, ভয় পাচ্ছ কেন? সামনের মানুষটি শুধুই তোমার, যত ইচ্ছে আদর করে নাও। লজ্জা পেলে 2 থেকে 3 হব কিভাবে? কথা বলেই মুখটা এবার কাঁদো কাঁদো হয়ে আবারও প্রমুখ বলল, না সিরাত, এটা খুব খারাপ। আমার ফিউচার বাবুদের সাথে এইভাবে অন্যায় করতে পারবো না। তারা আমার কোলে ওঠার জন্য লাইন ধরে কাটছে, কে আগে বসবে আর কে আমার আদর খাবে। কিন্তু দেখো কি নির্দয় মা, আমার বাচ্চাগুলো শেষে কিনা এক জল্লাদ না পেল যে নিজের সন্তানের কথা এক বিন্দুও ভাবে না। ছি ছি সিরাত, ছি। এসব ভাবতেই ভেতরে ফুসফুস কেঁপে উঠছে আমার। প্রমুখ হা হুতাশ করে শার্টের উপর থেকে বুকের মাঝে ডান হাত চেপে ধরে ঘন ঘন শ্বাস পেলে একা একাই আবারও বলতে লাগলো, হাই, এ কেমন পাষাণ মেয়ে বিয়ে করলাম। আমার ছেলেপুলেরা কতদিনের স্বপ্ন, বাপ ছেলেরা মিলে ক্রিকেট টিম বানাবো, মেয়েগুলোর সাথে ফুটবল খেলবো, সবাই হাঁ করে তাকিয়ে থাকবে আর বলবে ওই দেখো প্রমুখ চৌধুরী যেমন টাকার অভাব নেই তেমন বাচ্চারও অভাব নেই। আল্লাহ জন্য সব বাচ্চা তার ঘরে ঢেলে দিয়েছে, গুনে গুনে 24টা। প্রমুখের চোখ চিকচিক করলো 24টা বাচ্চাদের কথা ভেবে। বাসা জুড়ে হাই হ্যালো করবে সবাই, আর হবেই বা না কেন। তার পাওয়ার এনার্জির কি অভাব আছে? দরকার পড়লে বছর বছর বাচ্চা নিবে সে, 1 বছরও মিস করা যাবে না। সিরাতের ছোট পেট সারাক্ষণ ফুলিয়ে রাখার দায়িত্ব তার। ফুলে যাওয়া পেটে হাত রেখে তার সামনে দিয়ে হাঁটবে, ইস কি সুন্দর অনুভূতি। মনে মনে এসব ভেবেই খুশিতে গদগদ হলো সে। সিরাত তখনও চোখ বন্ধ করে 2 হাতে কান চেপে ধরে আছে। সে চাইছে না আর একটা শব্দ তার কানে আসুক। ছিঃ, কি মুখের ভাষা! লোকটার মুখে লাগাম নেই এক বিন্দু। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রমুখ কপাল কুঁচকে তাকায়। সিরাতের নাকের ডগায় টোকা দিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, বেবি কান থেকে হাত সরাও, এসব শুনতে হবে তোমায়। আমার সব প্ল্যান তোমার জন্য করা উচিত। সিরাত তৎক্ষণাৎ চোখ খুলে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলল। খুব নিকটে থাকায় সাহস হচ্ছে না প্রমুখকে কিছু বলার, কিন্তু এখানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাই এবার হাত দুটো বাড়িয়ে দিল জোরে ধাক্কা। হঠাৎই আক্রমণে দুপা পিছিয়ে অধর বাঁকিয়ে হাসল প্রমুখ। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে তীক্ষ্ণ মেজাজে বলল, অসভ্য, আর একবার কাছে এসে দেখুন, চুল টেনে ছিঁড়ে ফেলবো বেহায়া লোক। কাছে গেলে আমার ভেতরে বয়সেলা ওই উত্তাপ সহ্য করতে পারবে? আবার আবার খারাপ কথা, নির্লজ্জ। বেশি কথা বললেই সারা রুমে আমি তাণ্ডব চালাবো, সব ভেঙে ফেলবো, খারাপ লোক। প্রমুখ ভারী অবাক হওয়ার ভান করে সিরাতকে কিছু দুষ্টু কথা শোনাতেই তার ফোন বেজে ওঠে। সিরাতের থেকে চোখ নামিয়ে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিনে ভাসলো আহম্মক কবিরের নম্বর।
মুহূর্তেই মেজাজ খেকিয়ে গেল প্রমুখের। ফোন রিসিভ করে ওপাশে কবিরকে কিছু বলতে না দিয়ে দিল জোরে এক ধমক। কালসাপ, সব সময় রং সময় ডিস্টার্ব করিস। বউয়ের সাথে ভালোবাসার ঝগড়ার সময় তোর কল দিতে হলো? অন্যের ভালো সহ্য হয় না। দেখলে তোর ভাবি রেগে আমাকে জোর করে ঠোঁটে চুমু খেতে আসছে, অমনি অমনি তুই অহেতুক কল করে সব মুড নষ্ট করে দিলি। এই মধ্যে ফোন রাখ শালা। কবির চোখ অবরত ঝাপটে হাঁ করে একবার ফোনের দিকে তাকায়, আরেকবার সামনে। সে কি করলো? সামান্য কলই তো করেছে, তাও আবার তাদের ফুটপাতে যেতে দেরি হয়ে যাচ্ছে তাই। ফোঁস করে নিঃশ্বাস ফেলে কটমট করে বলল, বেশ হয়েছে কল করেছি, আরও করব। দোষ করেও যখন দোষী হলাম, তবে এভাবে স্যারকে জ্বালিয়ে মজা পেতে অবিরত কল করেই যাব। তৎক্ষণাৎ পৈশাচিক হাসি হেসে আবারও কল করলো প্রমুখের নম্বরে। প্রমুখ কেটে দিচ্ছে বারবার। আজ কবিরও জেদ ধরেছে, যতই কল কাটুক ফোন করেই যাবে। এক পর্যায়ে প্রমুখ রেগে ফোন সুইচ অফ করে রাখলো। সিরাত এতক্ষণ কপাল কুঁচকে তাকিয়েছিল। প্রমুখ একের পর এক গালি দিচ্ছে কবিরকে, সাহস বেড়ে যাচ্ছে দিন দিন। সিরাত মুখ মুচড়ে চলে যায় বারান্দায়, মাথা কেমন ঝিমঝিম করছে। প্রমুখ সব কাজ গুছিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, রাতে এসে সব হিসাব নেব, না খেয়ে থাকবে না। যখন তখন আসতে পারবো না আমি। পাগলামি করলে ভালো হবে না। আমার লোক কিন্তু তোমার মায়ের সাথে এসে, সো নিজের যত্ন নাও, যা ইচ্ছা তাই করো, তবু অশান্তি করো না। আর শোনো, আমি আসবো শীঘ্রই। এই বলেই প্রমুখ দ্রুত পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। সারাদিন অন্ধকার রুমে শুয়ে থেকে সিরাত দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নিজের জীবনকে নরকের মতোই মনে হচ্ছে। প্রমুখ সত্যি আর আসেনি। সেও ব্যালকনিতে মেঝেতে বসে আছে চুপচাপ। ক্ষণে ক্ষণে একা একাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আজ তার জীবন অন্যরকম হতেও পারত। এই বদ্ধ ঘরে আর ভালো লাগে না তার। তাইমা খানমের চেহারা ভাসছে চোখের সামনে। হঠাৎ মনে পড়ল তার মা তাকে কিছু বলতে চেয়েছিল। অমনি মস্তিষ্ক সচল হয় তার। তাইমা খানমকে সত্যি কেউ মেরে ফেলবে না তো? তখন কি হবে? তখনই এসব ভেবে সিরাত চিৎকার করে উঠে একাই বিড়বিড় করতে লাগলো, না, আমার মায়ের কিচ্ছু হবে না। ওখানে যে অনেক লোক আছে, মাকে পাহারা দিচ্ছে, কিছু হবে না, কিছু না। তবুও আনচান মন বড্ড কাঁদে। ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো অনেকক্ষণ। প্রায় অনেক সময় পর হঠাৎই বাসার কলিং বেল বেজে ওঠে। সিরাত হাঁটু থেকে মাথা তুলে মনোযোগ দিলেও সেদিকে। একটু পর ক্রমাগত কলিং বেল বেজে ওঠে। সিরাত চিল্লিয়ে বলল, কেউ দরজা খুলছে না কেন? বাসায় কি জুলেখা নেই? সে শুনতে পাচ্ছে না? একটু থেমে আবারও ডাকলো জুলেখাকে। জুলেখা, শুনতে পাও না? জুলেখা। কয়েকবার ডেকেও কারো কোনো সারা শব্দ না পেয়ে মেজাজ গরম হলো সিরাতের। চট করে উঠে ডাইনিং রুমে এসেও কাউকে দেখল না সে। তখনও অবিরত বেল বেজেই যাচ্ছে। শেষে তিরিক্ষি মেজাজে এগিয়ে গিয়ে দরজা খুলল। সারা মুখে লেপ্টে আছে এখনও চোখের পানি। সে হাতের সাহায্যে মুখ মুছে সামনে তাকিয়ে দেখলো এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। সিরাত নজর বুলিয়েও চিনতে পারল না। সিরাত কিভাবে তাকিয়ে থাকতে দেখে সামনের লোকটি যা ভাবার ভেবে ফেললো। তাছাড়া ওর মুখে কোনো উজ্জ্বলতা নেই। তাই লোকটি বলল। কথা শেষে মৃদু হেসে আবারও বলল, প্রমুখ এখন বাসায় কাজের লোক রাখে। কথা শেষে মৃদু হেসে আবারও বলল, মন দিয়ে কাজ করবে। জানতো প্রমুখ একদম অপরিষ্কার সহ্য করতে পারে না। হেসে বললেই আস্তে ধীরে বাসার ভিতরে প্রবেশ করলো। সিরাতের রাগ যেন আকাশ ছুঁয়ে গেল। এই লোকটা তাকে অপমান করলো। কাজের লোক, তাকে দেখতে কাজের লোকের মতো লাগে। অমনি সে নিজের দিকে নজর বুলিয়ে দাঁতে দাঁত চেপে সেই লোকটির পিছন পিছন যায়। লোকটি তখন সোফায় বসা। সিরাত তার সামনে দাঁড়িয়ে গমগমে গলায় বলল, আপনি এ বাসায় এসেছেন কেন? কাকে চাই আপনার? একটু থেমেই হাত উঠিয়ে শাসিয়ে শাসিয়ে আবারও বলল, আর কি বললেন? আমি কাজের লোক? আমাকে দেখে তাই মনে হয়? জানেন আমি এ বাসায় কে? লোকটি গালে হাত রেখে চমৎকার করে হেসে উত্তর দেয়, সব প্রশ্নের উত্তর দিব। আগে এক কাপ গরম গরম চা খাও, তারপর শুনবো তুমি এই বাসার কাজের লোক নাকি আপন লোক। সিরাত তৎক্ষণাৎ তেতে ওঠে। আপনি আমাকে বারবার অপমান করছেন। কোনো চা আনতে পারবো না। এখানে কেন এসেছেন আগে শুনবো, তারপর। লোকটি ওর কথায় উচ্চস্বরে হেসে উঠল। খুব কষ্টে হাসি থামিয়ে বলল, প্রমুখ কোথায়? অবশ্যই বাসায়। তাকে শুধু বলো তার একমাত্র অভাগা মামা এসেছে, তার জন্য অপেক্ষা করছে। এরপরেই বুঝবে আমি কে। সিরাত কিঞ্চিত সময়ে জহুরি চোখে পরখ করে দেখলো এই লোকের মামাও আছে। কই, এই বাসায় আসার পর জুলেখা ছাড়া কাউকে দেখেনি, কিন্তু এখন প্রমুখের মামা জানতে পেরে লজ্জায় মাথা কাটা গেল সিরাতে। ছি, না জেনে কি বাজে ব্যবহার করে ফেললো। চট করে জিহবা কেটে দৌড়ে যায় রান্নাঘরে। নিজের উপর গালি দিয়ে চা নিয়ে আসলো। মামার সামনে দিয়ে বলল, মাফ করবেন, না বুঝে খারাপ আচরণ করে ফেলেছি। প্রমুখের মামা রফিক চৌধুরী মুচকি এসে সিরাতকে কাছে ডাকে। সিরাতও আলতো হেসে কিচেনে গিয়ে ফল ফ্রুট নিয়ে এলো। সিরাত জানায় প্রমুখ বাসায় নেই, তার আসতে দেরি হবে। রাকিব চৌধুরীর সম্মতি দিয়ে সিরাতের সাথে আড্ডায় মেতে উঠলেন। অল্প কথার উত্তর দিলেও সারা
সময় চুপচাপ ভদ্রলোকটির কথাই শুনেছে সে, শুধু মিথ্যে বলেছে প্রমুখের বউ নয় সে। ইনিয়ে বিনিয়ে এড়িয়ে গেছে সেই প্রশ্ন। রাকিব চৌধুরীও একসময় প্রমুখের রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। শেষে অসহায় সিরাত করুণ চোখে তাকিয়ে সোফাতেই শুয়ে থাকলো। বাবা, ওই প্রমুখ চৌধুরীকে আমি খুন করব। সাফওয়ান দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে কথাটা বলে। তার বাবা মা সামনে সোফায় বসে ছেলের কার্যকলাপ দেখছে। ছেলেটি যে জিনিস নিয়ে জেদ করবে সেটা অর্জন না করে এক পাও সেখান থেকে নড়বে না। সাফওয়ানের বাবা আজকাল এমনিতেই হাজারো চিন্তা নিয়ে ঘুরে বেড়ায়, এখন আবার ছেলের এই কাণ্ডে তিনি অসহ্য। সামনের দিনগুলোতে তার অনেক কাজ পড়ে আছে, ভেবেছিল সব সাফওয়ানকে দিয়ে করাবে, কিন্তু হঠাৎ এই উটকো ঝামেলায় তিনি বিরক্ত। তবুও যেভাবে রেখে আছে এখন না সামলালে তার সব প্ল্যান উল্টোপাল্টা হয়ে যাবে। সাফওয়ানকে যা তা বুঝিয়ে নিজের হাতে রাখতে হবে। সব ভেবেচিন্তে তিনি ছেলের পিঠে হালকা চাপড়ে বলল, রাহুল ভাইজান, অবশ্যই প্রমুখের ব্যবস্থা আমি করব, তবে আমার কথা মতো সব কাজ করতে হবে তোমার। আর হ্যাঁ, প্রমুখ রাস্তা থেকে সরে গেলেই ওই মেয়ে চিরদিনের জন্য তোমার। সিম্পল ব্যাপার, মাথা খাটিয়ে চিন্তা করো আব্বুজান, বাবার মতো হলেই সব ছিনিয়ে নিতে পারবে। সাফওয়ান রাগে ঘন ঘন শ্বাস নিয়ে বাবার সব কথা শুনল। ছেলেকে শান্ত হতে দেখে তার বাবা অধর বাঁকিয়ে হেসে বলল, বাসায় চাকা ঘোরের মতো বসে না থেকে আমার সাথে কাজে বসো, অনেক কাজ বাকি। বুদ্ধি দিয়ে প্রমুখকে হারাও। আমি চাই আবার ছেলে ঠিক আমার মতো হোক, সবাই বুঝুক তার শরীরে আমার রক্ত। এটা সত্যি সাফওয়ান জানে তার বাবা চাইলে অবশ্যই সব পারবে। বাবা পারে না এমন কোনো কাজই নেই পৃথিবীতে। আর ওই 2 দিনের প্রমুখ কতদিন সিরাতকে আটকে রাখবে? মুহূর্তে সিরাতের কথা মনে হতেই মস্তিষ্ক গরম হয়ে যায় তার। রাগে চিৎকার দিয়ে সামনের দেয়ালে জোরে ঘুষি মারে। এভাবে হঠাৎ আঘাতে রাহেলা সহ সাফওয়ানের বাবাও বাকরুদ্ধ। সাফওয়ান একটু থেমে আবারও একের পর এক ঘুষি দিতেই থাকলো। ব্যথায় আঘাতে ডান হাত থেকে রক্ত গড়িয়ে পড়ে। সাদা দেয়ালে তৎক্ষণাৎ হয়ে গেল লাল। দিশেহারা রাহেলা সাফওয়ান বলে চিৎকার দিয়েই দৌড়ে যায় তার কাছে। পেছন থেকে জাপটে ধরে আটকানোর বৃথা চেষ্টা করলো। একজন তরতাজা যুবকের শক্তির কাছে মধ্যবয়স্ক মহিলার শক্তি কিছুই না। সাফওয়ান ধস্তাধস্তি করে তখন তিরিক্ষি মেজাজে বলল, দূরে যাও তোমরা, আমাকে একা থাকতে দাও। রাহেলার 2 চোখে অশ্রু টলমল করছে। ছেলেকে একা সামলাতে না পেরে তার স্বামীকে ধমকের সুরে বলল, দাঁড়িয়ে কি তামাশা দেখছো? আর কত আমার ছেলেকে খারাপ বানাবে তুমি, যে কিনা আজ নিজের দেহকেও আঘাত করতে দ্বিধা করে না। একটু থামলো রাহেলা, অতঃপর ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, কুলাঙ্গার, আমার ছেলের কিছু হলে তোকে আমি ছাড়বো না। এসব আয়েশি অট্টালিকা ধ্বংস করে ফেলবো। আমার মুখ আর বন্ধ রাখতে পারবি না, পাষাণ। রাহেলার কথা শুনে মাথা গরম হয়ে যায় সাফওয়ানের বাবার। তৎক্ষণাৎ তেড়ে এসে শক্ত করে চুলের মুঠি ধরল। এরপর কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে যায় তিনি। রাহেলা ব্যথায় চোখ বন্ধ করে। সাফওয়ান বাবার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। যতই হোক তার মা। সে দাঁত শক্ত করে বলল, আমার সামনে মাকে মারছো? এত বড় সাহস! আর একবার গায়ে হাত দিয়ে দেখাও কি কি করি আমি। ছেলেকে রেগে যেতে দেখে তিনি হালকা দমে যায়। তবে ছেলের অগোচরে স্ত্রীকে চোখ রাঙিয়ে শাসিয়ে দেয় তিনি। তারপর মুচকি এসে সাফওয়ানকে শক্ত করে ধরে তার বাবা বিছানায় বসালো। রাহেলা একরাশ ঘৃণা নিয়ে দৌড়ে গেল প্রয়োজনীয় মেডিসিন ও তুলো আনতে। তখনও সাফওয়ান ফোঁসফোঁস করছে রাগে। রাহেলার ভেতরে চলা হাহাকার নিয়ে ছেলের হাতে পরম যত্নে ব্যান্ডেজ করে দিল। সাফওয়ানের দিন দিন সাধারণ একটা মেয়ের জন্য এমন অধঃপতন রাহেলা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হয়তো কোনো মাই পারে না। তিনি পাশ ফিরে টলমল চোখে স্বামী নামক মানুষটার দিকে তাকালো। এই লোকটা সারা জীবন তাকে অত্যাচার করে গেল, এখন একমাত্র কলিজার টুকরো ছেলেকেও ছাড়লো না। নিজের মতো করে আস্তে আস্তে কুমানুষ করে ফেলছে। অন্যায়ের কিনারায় চোখ থেকে পড়ে যাওয়া অশ্রু মুছে দীর্ঘশ্বাস ফেলল সে। ততক্ষণে ভদ্রলোক বাসার বাইরের দিকে রওনা হচ্ছে। রাহেলা সাফওয়ানের জন্য ভাত নিয়ে এসে এক লোকমা মুখে দিয়ে বলল, বাবা, এই পৃথিবীতে কারোর শক্তি বেশি দিন থাকে না। আমরা যা চাই সেটা যদি না পাই, তাহলে বুঝে নিতে হবে ওই জিনিসটা আমাদের জন্য অমঙ্গল। আল্লাহ তাআলা নিজেই ঠিক করে রেখেছে কি কি আমাদের জন্য মঙ্গল। এই যে তুই সিরাতকে পেলি না, এর পেছনেও কোনো না কোনো কারণ আছে। হয়তো আল্লাহ তার থেকেও অনেক ভালো কিছু রেখেছেন তোর জন্য। একটু নরম হা, মায়ের কথা শুন। প্রমুখের মতো অসহায় এতিম ও দুনিয়ায় আর কয়টা আছে? দেখ, কিন্তু দেখ, তোর সব আছে, অথচ ওই ছেলেটার কেউ নেই। একটু বাবা মায়ের ভালোবাসার কাঙাল সে। মায়ের মুখে নিজের প্রতিদ্বন্দ্বীর নাম শুনে এত সুন্দর সুন্দর কথা সহ্য হলো না সাফওয়ানের। কপালে ভাঁজ ফেলে চট করে সামনে থাকা ভাতের প্লেটটা জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। গমগমে আওয়াজে বলল, আমার ভালো চাই না মা, অন্যের ছেলে সাফাই গাইতে আসবে না আমার সামনে। আমি সিরাতকেই চাই, ব্যাস।
শুনেছো তুমি? আমার সিরাতকেই লাগবে। প্রমুখ আর রাকিব চৌধুরী পাশাপাশি বসে কফি পান করছে। ঘড়ির কাঁটা এখন 8টা ছুঁই ছুঁই। শহরে রাত 8টা কিছুই না। প্রায় ঘন্টাখানিক আগেই প্রমুখ এসেছে সব কাজ কমপ্লিট করে। যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে নতুন ফ্ল্যাটের কাজ কাল থেকেই শুরু হবে। সেটা থাকবে প্রমুখের মা প্রহেলি আক্তারের নামে। ফুটপাতে জায়গা নিয়ে আজ প্রচুর ঝামেলা গিয়েছে। সেখানে তারা নিজেদের জায়গা কোনো মতেই ছাড়তে রাজি না। শেষে উপায় না পেয়ে গুলি চালায় প্রমুখের ছেলেপেলেরা। 5-6 জনের পায়ে গুলি লেগে আহত হয়েছে তারা। জানা গেছে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের। এরই মধ্যে মিডিয়ার লোক নিজেদের মতো সাজিয়ে একটার পর একটা নিউজ বের করছে। এতে প্রমুখের কোনো হেলদোল নেই। ফুটপাতের লোকগুলো ভয়ে তখন থেকে আর কেউ প্রমুখের মুখের উপর কথা বলতে পারেনি। প্রমুখ সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছে। কয়েকদিন পর সেখানের কাজও শুরু হবে। সব কিছু ঠিকঠাক করে তার বাসায় আসতেই 7টা বাজে। এসেই যখন নিজের রুমে রাকিব চৌধুরীকে শুয়ে অবস্থায় দেখলো, তৎক্ষণাৎ ভূত দেখার মতোই চমকে গিয়েছিল। খুশিতে শক্ত করে তখনই জড়িয়ে ধরল প্রমুখ। রাকিব চৌধুরী প্রথমে ভয় পেয়ে গেলেও একটু পর সামলে নেয়। উচ্চস্বরে হেসে প্রমুখের পিঠে চাপড় মারে। প্রমুখ কিছু সময় পর ছেড়ে দিয়ে বলল, মামা, কখন আসছো তুমি? আমাকে জানাবে না? জানো কত খুশি হয়েছি আমি। আমার বিশ্বাস হচ্ছে না তুমি এসেছো। দাও দেখি একটা সিমটি কাটো। রাকিব চৌধুরী মুচকি এসে উত্তর দেয়, আগে ফ্রেশ হয়ে ছাদে চল, তারপর তোর সব কথার উত্তর দিব আমি। প্রমুখ আবারও জড়িয়ে ধরে ওয়াশরুমে চলে যায়। আর দরজার বাইরে থেকে এতক্ষণ ঘটে যাওয়া সকল ঘটনায় সিরাতের চোখে ধরা দেয়। কপাল কুঁচকে মাথায় ঘুরে একটা কথাই, অসভ্য একটি এমন বাচ্চামো করতে পারে? অসভ্য লোকটি এমন বাচ্চামো করতে পারে? এত বড় ছেলে হয়ে মামাকে পেয়ে এমন খুশিও হলো? নির্দয় প্রমুখ আর একটু আগের প্রমুখের আকাশ পাতাল তফাৎ। তাকে আজ বড্ড অন্যরকম অচেনা লাগছে। সিরাত এসব ভেবে ড্রয়িং রুমে চলে যায়। প্রমুখ শাওয়ার নিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে কিচেনে গেল। গরম গরম 2 কাপ কফি বানিয়ে ডাকলো মামাকে। আজ তার মন মামাতেই সীমাবদ্ধ। আর কোনো দিকে খেয়াল নেই, নজরও নেই নতুন বিয়ে করা বউয়ের দিকে। সোফার কোণে বসে সিরাত না চাইতে আজ সবটাই পর্যবেক্ষণ করলো প্রমুখের কার্যক্রম। প্রমুখ মামাকে ডেকে নিয়ে গেল ছাদে। আজ প্রায় 1.5 বছর পর রাকিব চৌধুরী তার বাসায়। খুশিতে সবকিছু উল্টাপাল্টা লাগছে। কফি খেতে খেতে প্রমুখ নানান গল্প করছে। মুখ থেকে হাসি সরছে না। দেখে মনে হবে কতদিন মন ভরে কথা বলেনি, প্রাণ ভরে শ্বাস নেয়নি। এ যেন চঞ্চল প্রমুখ হয়ে উঠেছে নিমিষেই। আর রাকিব চৌধুরী মন দিয়ে তার প্রতিটা কথা শুনছে। এই 1.5 বছরে যা যা ঘটেছে সব হড়হড় করে বলছে। প্রতিবার ঠিক এমনই করে প্রমুখ। মামাকে পেয়ে মনের সকল কথাই উগড়ে দেয়। সেখানে মাসে কয়টা শার্ট কিনেছি এটাও বাদ যায় না। এক পর্যায়ে রাকিব চৌধুরী প্রশ্ন করলো প্রমুখকে, এখনো ফ্ল্যাটে মেয়ে আসে? আর কতদিন এইভাবে চলবে? এবার অন্তত বিয়ে করো বাবা। তোমার এরকম জীবন আর দেখতে পারি না। আমার মরার আগে কি তোমার সংসার দেখবার ভাগ্য হবে না? বোন দুলাভাইকে তো হারিয়েছি। এবার চাই তোমার ঘর আলো করে পুনরায় তারা আসুক। বিয়ে করো বাবা। প্রমুখ ভারী মজা পেল। তার মানে সিরাতের সাথে দেখা হয়নি মামার। মুখটা হালকা লাজুক ভঙ্গি করে বলল, ওইসব মেয়েবাজি বাদ দিয়েছি মামা। তাছাড়া তুমি জানো না, ওই দিন আগেই না বিয়ে করলাম। একদম পরীর মতো ঝকঝক বউ আমায়। যদিও মায়ের চিন্তা এখন রানু মণ্ডলের মতো হচ্ছে, তবে দিন দিন তবে ব্যাপার না, ঠিক মতো খাওয়া দাওয়া করলেই আগের মতো হয়ে যাবে। কিন্তু তোমার সাথে দেখা হয়নি। সে তো বাসাতেই থাকে, আমার রুমে। রাকিব চৌধুরী চোখ চিকচিক করলো তার কথা শুনে। প্রমুখ বিয়ে করেছে, তার চাঁদ এতদিনে কথা শুনেছে। এবার বউয়ের আঁচলের তলায় পড়ে সব বাজে স্বভাব ঠিক হয়ে যাবে। মানুষকে ভালোবাসতেও পারবে। মনে মনে খুশি হলো ভীষণ। কিন্তু সে হালকা চিন্তায় পড়লো, বিয়ে করলে বউ দেখালো না কেন? বাসায় শুধু একটা মেয়েকেই চোখে পড়েছে তার। তবে কি সেই মেয়েই? অতঃপর প্রমুখের বলা রানু মণ্ডল শুনে চট করে বুঝে গেল সেই মেয়েটি প্রমুখের বউ। এর জন্যই বুঝি কাজের মেয়ে বলায় খেপে গিয়েছিল। মুহূর্তে হাহা করে হেসে ওঠে, খুব দেখা হয়েছে। সেই তো দরজা খুলে দিল, চা করে খাওয়ালো, এমনকি তার সাথেই পুরোটা সময় আড্ডা দিলাম। তবে প্রমুখ একটা কেলেঙ্কারি ঘটে গেছে। কি ঘটেছে মামা? আজ বোধ হয় তোমার কপালে দুঃখ আছে। বৌমাকে আমি ভুলে কাজের লোক বলে ফেলেছি। তৎক্ষণাৎ কি তার রাগ তেলে বেগুনে চলে উঠল। ব্যাপার না, যাওয়ার সময় বৌমাকে আদর স্নেহ করে যাব।
কথা শেষে রাকিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। তার এসব কাণ্ডে প্রমুখ থতমত খেয়ে হালকা কেসে ওঠে। মনে মনে সিরাতের জন্য তার বড্ড হাসি পেল। রাকিব চৌধুরী প্রমুখের বাহু ধরে উচ্চস্বরে হেসে ওঠে। প্রমুখও কম না সেও ফিক করে হাসলো। এরপর রাকিব চৌধুরী গলা খাকারি দিয়ে জরুরি কথা বলল। এখানে আসার কারণ এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছো প্রমুখ। প্রমুখ এবার সিরিয়াস হয়ে জবাব দেয়। হ্যাঁ, অল্প হলে বুঝি মামা। আজ তোমায় সব কাহিনী এক এক করে বলবো মামা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।